আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, আহ এই মুহূর্তে লাইভে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই তার প্রধান কয়েকটি বিষয় থাকবে। বাংলাদেশ প্রসঙ্গ থাকবে, আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের প্রসঙ্গে থাকবে হঠাৎ করে রাজনীতি কেন অশান্ত হয়ে উঠছে, কেন ছাত্রদল, শিবির, এনসিপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে, নেপথ্যের কারণ কি হতে পারে? ২ নম্বর ইস্যুটি থাকবে আন্তর্জাতিক প্রসঙ্গ। সেখানে হঠাৎ করে আমেরিকা দাবি করেছে অল্প সময়ের ব্যবধানে ইরানের সাথে তাদের চুক্তিটি হতে যাচ্ছে এবং হরমুজ প্রণালী খোলা হচ্ছে। ঠিক সেই সময়টি ইরান সারপ্রাইজ আরেকটি অ্যাটাক করল ওমানগামী একটি জাহাজে। ইরান আমেরিকার মধ্যে দ্বন্দ্ব কোন দিকে আবার মোড় নিচ্ছে? এই প্রসঙ্গগুলো আজকের আলোচনায় রাখব। প্রথমে আমি আন্তর্জাতিক প্রসঙ্গটি উল্লেখ করে চলে যাব বাংলাদেশের রাজনীতির আলোচনায়। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, মার্কিন অর্থমন্ত্রী বেসেট বলেছেন হরমুজ প্রণালী খুলে দেয়া চুক্তিটি আজ বা কালকের মধ্যেই হতে পারে। এই চুক্তির ফলে বাণিজ্যিক জাহাজগুলো মুক্ত চলাচল পাবে। আবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের সমাধান খুঁজে বের করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশ দুটির মধ্যে আলোচনা সহজতর করতে ও প্রস্তাব বিনিময়ের জন্য সকল মধ্যস্থতাকারী ঘনিষ্ঠভাবে কাজ করছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে ওমানের কাছে হরমুজ প্রণালীতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটির একজন নাবিক নিখোঁজ রয়েছেন এখন পর্যন্ত। আহ, আপাতত এই পর্যন্ত আমরা আসি, আরো কয়েকটা খবর দিয়ে তারপর একটু বিশ্লেষণে যাব। অন্যদিকে ইরানি ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক সামুদ্রিক চলাচল পুনরায় চালু করতে ইরান ও ওমান একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে সম্ভাব্য এই চুক্তির অধীনে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলো ইরানের নিয়ন্ত্রণাধীন এবং এর উপকূলের নিকটবর্তী একটি নৌপথ দিয়ে যাতায়াত করবে। অন্যদিকে উপসাগর থেকে বের হওয়া জাহাজগুলো ওমানের নিকটবর্তী একটি চ্যানেল ব্যবহার করবে। ইরানি কর্মকর্তারা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে যে কোনো টোল আরোপ করা হবে না, তবে চুক্তিতে পরিবেশগত প্রভাব, পণ্যবাহী জাহাজ ও ট্যাঙ্কারের নিরাপত্তা এবং কর্মী খরচের জন্য একটি পরিষেবা ফি অন্তর্ভুক্ত রয়েছে। তারা আরো বলেন যে এই রাজস্ব ইরান ও ওমানের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন যে ইরানের বিবরণ সঠিক নয় এবং প্রণালীর মধ্য দিয়ে কোনো অস্থায়ী নৌপথের জন্য ইরানের অনুমোদনের প্রয়োজন হবে না এবং এতে কোনো টোলও যুক্ত থাকবে না। বিষয়টা হয়তো আমি ধারাবাহিক পড়ে গেলাম। আপনারা কতটুকু বুঝতে পারছেন? আশা করি আমি একটু বুঝিয়ে বললে বিষয়টা আপনাদের জন্য আরো সহজ হবে। খেলাটা কি হয়েছে? হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প বললেন কি? যে ইরানের সাথে তাদের আলোচনা হয়ে গেছে এবং ইরান ২-১ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেবে। ওকে? তো ইরান এই বিষয়টি আসলে আমেরিকার সাথে কোনো আলোচনা করেনি। এটি মধ্যস্থতাকারীরা হয়তো আমেরিকাকে আশ্বস্ত করেছে, আর তাই ট্রাম্প এই বক্তব্যটি দিয়েছেন, অথবা ট্রাম্প নিজেই চালাকি করে এই বক্তব্যটি দিয়ে বিশ্বকে বিভ্রান্ত করছেন। ২ নম্বর, যখন আমেরিকা এই কথাটি বলছে ঠিক তখনই ইরান একটা সারপ্রাইজ অ্যাটাক করল। কোথায়? ওমান সাগরের কাছাকাছি। অর্থাৎ ইরান আমেরিকাকে তার মুখে জবাব না দিয়ে একটা কাজে জবাব দিয়েছে। যখন মার্ক রুবিও, যখন মার্কিন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা বলছেন ইরানের সাথে আলোচনা চলছে এবং আমরা একটা চুক্তির খুব কাছাকাছি। তখন ইরান বলল, না, আমাদের কোনো চুক্তি সম্পাদিত হয়নি। কারণ আমেরিকা বলছে ইরান হরমুজ প্রণালী দিয়ে কোনো টোল নেবে না। আর ইরান বলছে তারা টোল নেবে না, কিন্তু পরিষেবা নেবে, মেইনটেন্যান্স ফি নেবে। এখানে দুটোর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। তো যখন আমেরিকা ইরানের নামে এই মিথ্যাচারটা করে যে ইরান বলছে কোনো টোল নেবে না এবং কাল পরশু তারা হরমুজ খুলে দেবে, তখন ইরান কি করলো? ওমান সাগরে যাওয়ার পথে একটি জাহাজে অ্যাটাক করে বসলো এবং সেই জাহাজটিকে মোটামুটি অর্ধেক প্রায় ডুবন্ত অবস্থায় চলে গেছে এবং একজন নাবিক হয় মারা গেছেন অথবা নিখোঁজ আছেন। তো ইরান এই জবাবটি আক্রমণের মধ্য দিয়ে দিলেন কেন? এ কারণে দিলেন ট্রাম্পের যে মিথ্যাচার,
এই জবাবটি ইরান আক্রমণ দিয়ে বোঝালো যে না, আমরা ট্রাম্পের সাথে কোনো আপোষ রফা করছি না। আমরা যে দাবিগুলো করেছি সেই দাবি যদি আমেরিকা মানে, হরমুজ দিয়ে জাহাজ চলাচল করবে। যদি না মানে তাহলে আমাদের আক্রমণ অব্যাহত থাকবে। ইতিমধ্যে ইরানি কয়েকটা গণমাধ্যম বলছে তারা সেখানে নতুন করে মিসাইল ড্রোন রেডি করেছে আরেকটা অ্যাটাকের জন্য। তার মানে আমেরিকা যদি ইরানের সম্পূর্ণ শর্ত না মানে, ইরান এখানে আবারও যুদ্ধে ফিরে যাবে। একটা ব্যাপার গেল। আসলে চলছে কি পর্দার অন্তরালে আলোচনা, সেটা একটু আমরা আলোচনায় আনি আগে। বিষয়টা হলো যে আমেরিকা যে দাবিটা করছে তার সঙ্গে ওমান এবং ইরানের মধ্যে একটি আলোচনা হয়েছে। আপনারা জানেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কয়েকদিন ধরে আলোচনাগুলো হচ্ছে। আলোচনাটা হয়েছে যখন জাহাজগুলো ইনপুটে আসবে, তখন এখানে পুরো দায়িত্ব ভারটা থাকবে ইরানের ঘাড়ে। ইরান এই জাহাজগুলোর নিরাপত্তা দেবে, সকল পরিষেবা ইরান দেবে। আর জাহাজগুলো যখন এখান থেকে বাইর হবে, হরমুজ এই প্রণালী দিয়ে যখন জাহাজগুলো বের হবে, তখন এটাকে দায়িত্ব নিয়ে পালন করবে ওমান। অর্থাৎ দুটো দেশ, ঢোকার ক্ষেত্রে একটি দেশ ইরান, বের হওয়ার ক্ষেত্রে আউটপুটের ক্ষেত্রে ওমান। এবং যখন যাবে, জাহাজগুলো ঢুকবে, তখন এখান থেকে সকল পরিষেবা, নিরাপত্তা, মেইনটেনেন্স ইরান করবে এবং অর্থটা ইরান পাবে। যখন জাহাজগুলো বের হয়ে আসবে, তখন এটাকে নিরাপত্তা, পরিষেবা, এভরিথিং, এটার যে অর্থটা আসবে, মেইনটেনেন্স ফিটা আসবে, সেটা ওমান নেবে। এইভাবে চুক্তিটি হলো। ইরান বলছে, আমেরিকা বলছে না, যদি ইরানের সাথে আমাদের কথা হয়েছে, ইরান কোনো টাকা নেবে না। আর যদি ইরান টাকা নেয় তাহলে আমরাও নেব। মানে ট্রাম্প এটা আবার যুক্ত করছে, যদি ইরান হরমুজ প্রণালী থেকে কোনো অর্থ নেয়, সেক্ষেত্রে আমরাও টাকা নেব। তো আমেরিকাকে ইরান বলছে যে হরমুজ হলো আমাদের সীমা, হরমুজ হলো আমাদের জলসীমা। তুমি এখানে কে টাকা নেবার বা টাকা দেবার বা তুমি এই সিদ্ধান্ত নেয়ার? একদিকে ওমান নেবে, একদিকে ইরান নেবে। তোমার এখানে এই বক্তব্য দেওয়ার যৌক্তিকতা কি বা তোমার ক্ষমতা কি বা অধিকার কি? ট্রাম্প আবারও নতুন করে গো ধরছে যে না, যদি ইরান নেয় আমি নেব, যদি ইরান না নেয় তাহলে আমি নেব না। এটা হলো ট্রাম্পের নতুন এক চালাকি। ইরান বলছে আসো, তোমাকে টাকা দেব। তোমাকে টাকা নেওয়ার জন্য আমি মিসাইল আর ড্রোনগুলো সেখানে আবার রেডি করে রেখে দিয়েছি। এই হলো আজকের লেটেস্ট আপডেট। তো এখন তাদের পক্ষ থেকে, ইরানের হুতিদের পক্ষ থেকে আবার একটি স্টেটমেন্ট আসছে। হুতিরা আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের নাজারা শহর একটা জায়গার নামে, দুঃখিত, সৌদি আরবের আরেকটি শহরে আবার আজকে অ্যাটাক করেছে। অর্থাৎ হুতিরা সৌদি আরবকে এবার আরেকটি মেসেজ দিল। আর হুতিরা বলছে যে মূলত তাদের একটি জায়গায় অবৈধ প্রবেশ করেছে সৌদি আরব, আর তাই তারা সেই অবৈধ প্রবেশের প্রতিশোধ বা মানে কি বলবো, আঘাত হিসেবে এই শহরটিতে আবার তারা আক্রমণ করেছে। তার মানে হুতি সৌদি আরবের এখনো পরিবেশ শান্ত হয়নি। দর্শক, চলে যায় বাংলাদেশ প্রসঙ্গে। আপনাদের বাংলাদেশের খবরের জন্য যারা ওয়েট করছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইভেন্ট আসলে সাধারণত আমি বাংলাদেশের আলোচনাগুলো আনার চেষ্টা করি। বাংলাদেশের মারামারি কাটাকাটির খবরগুলো আসলে আমার ভালো লাগে না। গত ১৫-১৬ বছর তো অনেক শুনেছেন। মানুষ আসলে একটু শান্তি চায়। হাসিনাকে সরানো হয়েছিল কেন জানেন? বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, সব শ্রেণীর মানুষ সম্মিলিতভাবে হাসিনাকে সরিয়েছে। এটা আপনারা সবাই জানেন। এটা ৭১-এর বানানো গল্প না, বা ৫২-এর গল্প না, বা ৪৭-এর গল্প না। এটা ২০২৪ গল্প। এটা বাংলাদেশের মোটামুটি যাদের একটু জ্ঞান বুদ্ধি আছে, ইভেন আমার ছোট বাচ্চা, সেও জানে আসলে কি ঘটেছে। নতুন করে ইতিহাস লেখার কোনো সুযোগ নেই। ৭১-এর বানানো গল্প না এটা। ৭১-এ অনেক গল্প বানিয়েছে বাংলাদেশের মানুষ। কি সত্য কি মিথ্যা আমরা যারা জন্ম নেইনি তারা জানিনি। কয়েকদিন ধরে প্রথমে হবিগঞ্জ, সিলেট স্বপ্রণোদিত হয়ে সরকারি দলীয়রা এনসিপির উপর হামলা করল। এনসিপি কিচ্ছু করেন। এনসিপিরা সেখানে তাদের পদযাত্রা করতে গেছে এবং তাদের উপর হামলা করলো। অভিযোগ ছিল যে তারা তাদের দলীয় নেতাদের উপর, নাসিরউদ্দিন পাটোয়ারিরা অশালীন মন্তব্য করেছে। ওকে ফাইন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলে তারা মারধর করেছে। আমার প্রশ্ন হলো, এর আগে তো আওয়ামী লীগও বিএনপি, তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানকে অশালীন শুধু না, যে শব্দগুলো বলা যায় না, যে শব্দগুলোতে আপনারা দেখবেন অডিওতে টুট টুট দেওয়া হয়, মানে এত অশ্লীল মন্তব্য যে হচ্ছে, মানে বাংলা ভাষা এর চেয়ে খারাপ শব্দ আর হয় না, আওয়ামী লীগ ব্যবহার করেছে। আওয়ামী লীগের কিছু করছেন না কেন? আওয়ামী লীগের সঙ্গে নিয়ে এখন আপনারা কেন বিরোধী দলকে পেটাচ্ছেন? তার মানে
তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানকে অশালীন মন্তব্য করায় আপনাদের কিচ্ছু যায় আসে না। আপনারা পকেট রাজনীতি করেন, যারা এগুলো করেন। তো আপনারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন একটা নতুন পদ পেতে বা এলাকায় আধিপত্য বিস্তার করে টেন্ডার চাঁদাবাজির জন্য। এটা কনফার্ম। নাম্বার 2, একদম স্পষ্ট বলছি, কারো গায়ে লাগলে কিচ্ছু করার নাই। আ ২য় যে বিষয়টি হলো রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই দুটো জায়গায় আজকে আমি একটা রিপোর্ট পড়ছি আপনাদের গণমাধ্যম থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রদল ও শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১.৫ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। সংঘর্ষে ছাত্র শিবির কর্মীরা আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হাসপাতালে ঢুকেও হামলার অভিযোগ পাওয়া গেছে এবং ভিডিও চিত্রেও তা দেখা গেছে। হাসপাতালে আহতদের উপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছে স্বয়ং ছাত্রদল, ছাত্র শিবির এবং হাসপাতালের বাকি রোগীরা। দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে পথচারীরা ছোটাছুটি শুরু করছে। অনেককে পথচারী বা রোগীকে ছাত্র শিবির অভিযোগ তুলে আবার পেটানো হয়েছে। যারা হাতে ডাক্তারের কাগজপত্র টেস্ট দেখানোর পর রেহাই পায়নি তাদেরকে মেরে শিবির, বিশ্বজিতের মতো আরকি শিবির বলে পেটানো হয়েছে। সংঘর্ষের সময় ২ পক্ষের হাতে লাঠিসোঁটা দেখা গেছে। একে অপরের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করেছে, দেশীয় অস্ত্র ব্যবহার করেছে। পুলিশ মোটামুটি নীরব ভূমিকায় ছিল। কারণ পুলিশ দৃশ্য দেখেছে, অবলোকন করেছে। সাংবাদিক হয়ে গেছে পুলিশ। আমাদের পুলিশ নিয়ে কথা বলতে গেলে আমার খুব মজা লাগে। যেই দল ক্ষমতায় পুলিশ তার। সেখানে একা মানে আওয়ামী লীগের সময় পুলিশকে মাইরা গাছে ঝোলানোর সময় দৃশ্যগুলি ওরা শেখে নাই। শিখবে না। সবাই চাকরির, পদবীর, পোস্টিং এর মায়া থাকে তো। রাষ্ট্রকে না, সবাই নিজেকে ভালোবাসে। তো এটা গেল ২ পক্ষের এই টোটাল বিবরণটা। তো বলা হচ্ছে যে যারা ওখানে ছিলেন তারা প্রত্যক্ষদর্শীরা বলছে সকাল ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান ও ভিসি সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় জকসু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতৃবৃন্দ কিছু প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশ করার চেষ্টা করেন। তাদের প্ল্যাকার্ডে বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাসের কাজ ও অস্থায়ী হল নির্মাণ, মেডিকেল সেন্টারের পর্যাপ্ত ল্যাব সুবিধা, টেকনিশিয়ান এবং চিকিৎসক নিয়োগ সংক্রান্ত দাবি দেওয়ার উল্লেখ ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তারা কিছু প্ল্যাকার্ড নিয়ে আসে, দাবির প্ল্যাকার্ড। সেখানে কি থাকে যে দ্রুত একটা হল নির্মাণ, মেডিকেল সেন্টার, পর্যাপ্ত ল্যাব সুবিধা, টেকনিশিয়ান থাকবে, চিকিৎসক থাকবে, অর্থাৎ ছাত্রদের যে অধিকারগুলো সেই বিষয়গুলোর দাবি তোলে। ছাত্রদলের আবার এই দাবিগুলো ভালো লাগে নাই। তাদের কথা রামদা থাকবে, হকিস্টি থাকবে, পিস্তল থাকবে, মদ গাঁজা থাকবে, এই দাবি তোলে নাই কেন? বিষয়টা এরকম হয়ে গেল নাকি? মানে আমি একটু হাস্যরসের জন্য বললাম কথাটা। ছাত্রদের অধিকার নিয়ে যখন তারা দাঁড়িয়েছে, একটা মজা লাগে। ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি এখন সভাপতি, তার মনে হয় মেয়েটে বিয়ে হইছে কিনা একটু খোঁজ নিতে হবে। মানে তার বয়স বা কোন সেশনে ভর্তি হইছে এখনো ছাত্র কিনা আমি জানি না। আমি দেখলাম আজ থেকে ৫ বছর আগে ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যিনি এখন সভাপতি, আজকে যিনি ফাইটিং করেছেন, আমাদের সুপারম্যান, তাকে পিটিয়ে শোয়ায় রাখছিল রাস্তার মধ্যে। আমার কাছে সেই ছবিটা এখনো আছে। তো আমাকে ফোন দিয়ে বলছিলেন তারই একজন খুব বিশ্বস্ত ভাই, একটা ছবি দিয়ে, "ভাই একটু ফেসবুকে দিয়েন। আমাদের ভাই মাইর খেয়েছে আজকে ছাত্রলীগের হাতে। ২ হাতে ব্যান্ডেজ।" ছবিটা এখন আমার কাছে আছে। যদি দেখতে চান আমি আপনাদের হয়তো দেখাইতেও পারবো। তো মজাটা হলো যে ছাত্রলীগ এদেরকে পিটাইয়া রাস্তায় শোয়ায় রাখছিল। তো তিনি হঠাৎ করে সুপারম্যান হয়ে গেলেন। হয়ে কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হলের দাবি করতে আসবে, মেডিকেলের দাবি করতে আসবে, ছাত্রদের জন্য ল্যাবের দাবি করতে আসলো। এজন্য পিটিয়ে দিয়েছেন। দিয়ে মোটামুটি যা করার করছে, এদিকে আর না যায়। এটা আপনারা সবাই জানেন। আমার আজকের আলোচনা এটা নয়, সব জানলেন। আসলে ঘটছে কি পর্দার অন্তরালে? হঠাৎ করে বাংলাদেশে এই অস্থিরতা কেন? এবং এই অস্থিরতাটা করছে সরকার দলীয়রা। ইন্টারেস্টিং ব্যাপার না? আজকে দেখলাম আমাদের যুবদলের আমার খুব পছন্দের মানুষ নয়ন, রবিউল ইসলাম নয়ন। কারণ বিএনপির জন্য মোটামুটি একসময় ত্যাগী লোক ছিলেন। বিএনপি যারা ত্যাগী তাদের সবাইকে আমি কম বেশি চিনি। কারণ আমাদের সাথে অনেকের কানেকশন ছিল ওই সময়টা। কারণ আমরা সবাই ওই সময় ত্যাগীদের মধ্যে পড়তাম আরকি। এখন হয়ে গেছি গুপ্ত, বুঝছেন? দেখলাম হেলমেট আর রড নিয়ে এসে নেমে গেছে যুবদলের নয়ন। নয়ন সম্পর্কে আমার একটা ধারণা তৈরি হয়েছে হাসিনা পালাবার পর, ইন্টারিম আসার পর, যখন টেলিভিশন দখল-টখল নিয়ে সে ব্যস্ত ছিল।
এই ছেলেটা কেন জানি সবসময় লাইমলাইটে আর আলোচনায় থাকতে চায়। কারণ সে মনে করে এভাবে রাজনৈতিকভাবে তার একটা জায়গা তৈরি হবে। তারেক রহমানের চোখে পড়বে। তারেক রহমানের গাড়ি গেলে দেখবেন দৌড়াচ্ছে। তার স্লোগানগুলো শুনবেন। কেন যেন সবসময় সে চায় আলোচনায় থাকতে এবং মনে করে যে আলোচনার মাধ্যমে তিনি একটা গুরুত্বপূর্ণ পদ পাবেন। পেয়েছেন। যুবদলের সাধারণ সম্পাদক হয়েছেন এবং তিনি এবার এমপি ইলেকশন করতে চেয়েছেন। আগামীতে হয়তো এমপি ইলেকশন করবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, সবই হবেন তিনি। বিষয়টা হলো রাজনীতিটাকে সুন্দর করার জন্য মানে আমি খুব আফসোসের সাথে বলি ২০০০ ছেলে যখন জীবন দিল, ৩০-৪০ হাজার যখন অন্ধ, পঙ্গুত্ব বরণ করলো, আহত হলো, গুলিবিদ্ধ হলো। আমার ড্রাইভার যে আমার পার্সোনাল গাড়ি চালায়, সে তার শরীরে ৭৫টি রাবার বুলেটের গুলি আছে সারা ঘাড়ে এগুলো। সে এখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। বলছে, "স্যার আমি আর ড্রাইভ করতে পারছি না।" মানে এগুলো পেইন করে। ঘাড়ের রগে-টগে চলে গেছে তো এগুলো খুব সেনসিটিভ জোনে আছে। তাকে প্রতি সপ্তাহে ঢাকায় চিকিৎসা করতে হয়। তো সেই ঘটনাগুলো দেখে আর আমাকে বলে, "স্যার এই রক্ত দিলাম কেন? জীবনটা দিতে গেলাম কেন? কাদের জন্য?" ২০০০ ছেলে যারা জুলাইতে জীবন দিল তাদের পরিবারকে আসলে আমরা কি দিতে পেরেছি? যারা পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়ে অন্ধ, তাদেরকে আসলে আমরা কি দিতে পেরেছি? বিএনপি আর জামাত যখন ১৫-১৬ বছর হাসিনাকে আন্দোলন করে সরাতে পারেনি, তখন অনেকেই টেলিভিশনে বলত যে, "আমরা কাদের জন্য লড়াই করব? বিএনপি জামাতের জন্য? এরা ক্ষমতায় আসলে যেগুলোও সেই কদুই তো হবে।" তখন বিএনপি বলত, তারেক রহমান লন্ডন থেকে তার দুর্দান্ত অসাধারণ বক্তব্যগুলো দিয়ে জাতিকে বোঝাতেন আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ এবং তার স্লোগান সবার আগে বাংলাদেশ। আমরা আশ্বস্ত, আমরা বিশ্বাস করি সেটি হয়তো তারেক রহমান করতে পারবেন। কিন্তু তিনি যে পারবেন গত ৫-৬ মাসে আমাদের কিছু ঝলক দেখানো উচিত ছিল। ৳২৫০০ ফ্যামিলি কার্ডে টাকা দেবেন। সবাইকে না, গরিব দরিদ্রদের। ৳২৫০০ দেয়ার বিনিময়ে যদি ৳৪,০০০ বিদ্যুৎ বিল নিয়ে গেলেন, লাভটা হলো কোথায়? মানে বিদ্যুৎ বিল দিয়ে কি ফ্যামিলি কার্ড দিবে? প্রশ্নগুলি আসতে পারে না? ভৌতিক বিলের অভিযোগ উঠছে। সরকার এটা খতিয়ে দেখবে না দেখবে না? এই টাকাগুলো কোথায় গেছে? কার পকেটে গেছে? এটি তদন্ত হওয়া উচিত। যেহেতু অভিযোগ আসছে, অবশ্যই রাষ্ট্রের অভিযোগগুলো শোনা উচিত। মানুষের এই অভিযোগগুলো শোনা উচিত। কেন যেন মনে হয় যে কোনো দল ক্ষমতায় গেলে হাসিনা হয়ে যায়। জনগণকে আর তোয়াক্কা করে না, শুনতে চায় না। আপনারা দেখবেন নির্বাচনের আগে বিএনপির যুবদল, ছাত্রদল, বিএনপির যেকোনো নেতারা কোনো অপকর্ম করলে সঙ্গে, সঙ্গে বহিষ্কার হয়ে যেত। মনে আছে? গত কয়েকদিনে দেশে যা কিছু ঘটেছে চোখ তুলে ফেলছে রড দিয়ে। একটা ছেলে গ্রেফতার হয়েছে, একটা ছেলে বহিষ্কার হয়েছে, হয় নাই। নির্বাচনের আগে হলো, এখন কেন হচ্ছে না? তার মানে এটা কি দেখানোর জন্য হয়েছিল? এখন পর্যন্ত দেশে যা কিছু হয়েছে বিএনপি কি লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার মনে হয় পুরোটাই বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন যেন আমার ধারণা বিএনপিকে ভেতর থেকে আরেকটি বড় ষড়যন্ত্রকারী গ্রুপ ধ্বংস করতে চায়। তারেক রহমানকে ব্যর্থ করতে চায়। জিয়া পরিবার ব্যর্থ হবে এটা আমি বিশ্বাস করি না। এটা বিশ্বাস করলে জীবনে জিয়া পরিবারের পক্ষে দাঁড়াতাম না। লড়াই করতাম না, জীবন দেয়ার সাহস করতাম না। একটা আস্থা ভালোবাসার জায়গা আছে আমার বুকের মধ্যে এখনো। যতক্ষণ তারেক রহমান জীবিত আছেন আমি আশা রাখতে চাই। কিন্তু প্রশ্নগুলো করতে চাই। সাংবাদিক তো আমাদের প্রশ্ন করার অধিকার আছে। আমরা অ্যাক্টিভিস্ট না, দলীয় কর্মী নই। মনে রাখবেন। কেন প্রশ্নগুলো করব? যেন বিএনপির পথ স্মুথ হয়, পরিচ্ছন্ন হয়, কাঁটামুক্ত হয়। আমরা যদি না বলি এই কথাগুলো বিএনপি জানবে কার কাছ থেকে? কারণ বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশনের চরিত্র হলো ফ্যাসিস্ট চরিত্র। কিরকম? আওয়ামী লীগ যখন ছিল প্রত্যেকটা গণমাধ্যম আওয়ামী লীগের চামচামি করছে। আমাদের সাংবাদিকদের প্রধান দায়িত্বটা কি জানেন? যেই দল আসবে তার চামচামি করে নিজের পদ, চাকরি আর মাল কামানোর রাস্তাটাকে প্রসারিত রাখা, উন্মুক্ত রাখা। সাংবাদিকদের চরিত্রটা হয়ে গেছে এরকম। ১০০% সাংবাদিকের মধ্যে ৯০% এখন করাপ্টেড সাংবাদিক। করাপশন করে সবাই। এর প্রত্যেকের মধ্যেই আপনারা দেখবেন এই জিনিসগুলো আছে। এক, সাংবাদিক, টেলিভিশন আজকে দেখেন সারা দেশে যা কিছু ঘটেছে ছাত্রদের সাথে মানে ছাত্রদল, ছাত্র শিবিরের মধ্যে যেকোনো ঘটনাই ঘটেছে, দেখবেন প্রত্যেকটা গণমাধ্যমের হেডলাইন কোন দিকে সংবাদটা করছে, কার পক্ষে গেছে। হাসিনাকে যারা ফ্যাসিস্ট বানিয়েছিলেন তারা হলেন এই গণমাধ্যম। এই গণমাধ্যম এখন বিএনপিকে ফ্যাসিস্ট বানাতে চায়। এই গণমাধ্যমগুলোর দায়িত্বটা কি? সঠিক দৃশ্য দেখানো। একটাও দেখায় নাই। কারণ কি? প্রত্যেকটা টেলিভিশনের মালিক হলো
কালো টাকার মালিক। এদের অবৈধ টাকা দিয়ে এরা এই টেলিভিশনগুলো বানায় নিজের ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য। একদম মানেন আর না মানেন, প্রত্যেকটা টেলিভিশনের মালিক কালো টাকার মালিক। প্রত্যেকটা, আমি একটা বাদের কথা বলছি না, প্রত্যেকটা মিডিয়ার মালিক কালো টাকার মালিক। তো এরা কি করে? অবৈধ সুবিধার জন্য সবসময় অবৈধ পথগুলো বেছে নেয়। ইমরান খান বাংলাদেশ মানে পাকিস্তানের স্মরণীয় কালের একমাত্র সৎ নেতা হিসাবে আবির্ভাব হয়েছিলেন। ইমরানকে নামিয়েছিল দুটো পরিবারতন্ত্র, একটা হলো মুসলিম লীগ, একটা হলো পিপলস পার্টি। এবং পুরো সিস্টেম ইমরান খানের বিরুদ্ধে দাঁড়াইছে। কারণ কি? আমলারা, পুলিশ, র্যাব তো না, এফসি, রেঞ্জার্স, সেনাবাহিনী কেন ইমরান খানের বিরুদ্ধে দাঁড়াইছে? যে ইমরান খান থাকলে তারা এই মাল কামাইতে পারবে না। প্রত্যেকে শুধু মাল কামাইতে চায়, কিন্তু রাষ্ট্রের জনগণ ভোগান্তির মধ্যে পড়ে। তো প্রতিটা দেশে দেখবেন, আমাদের দেশের সচিব বলেন, মানে আমলাদের কথা বলছি, পুলিশ বলেন, প্রশাসনিক কর্তা বলেন, যে লেভেলে যারা আছে তারা কোনো সৎ নেতৃত্ব চায় না। কেন চায় না? যে সৎ নেতা আসলে তো তারা লুটপাট করতে পারবে না। তারা এই পদে বসছেন কেন? মাল কামাইতে। ডিসি, এসপি, সচিব, উপসচিব, যুগ্ম সচিব, এডিশনাল সচিব, সিনিয়র সচিব, পুলিশের ডিএজি, মিএস যা আছে সবাই না, সবাই আবার লুটপাটকারী না। কিছু লোক ভালো এখনো আছেন বলে রাষ্ট্র টিকে আছে। এরা অন্যায়কে সাপোর্ট দেয় কেন জানেন? কারণ অন্যায়ের মাধ্যমে মাল কামানো যায়। হযরত ওমর বাংলাদেশে যদি আইসা পড়েন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এখন খলিফা, তো উনি যদি বলেন যে বাংলাদেশের শাসন ব্যবস্থায় বসবো, ওনাকে সবাই মিলে বিদায় করবে দেশ থেকে। কিসের ওমর? ওমর আসলে তো আর এই কাজ করা যাবে না। তো বিষয়টা হলো এরকম যে এই রাষ্ট্রের আসলে কোনো বাপ মা নাই। এই রাষ্ট্রটা যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হলো, নতুন করে ফ্যাসিস্ট মুক্ত হলো, তারা যে ড্রিম, স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নগুলো না আবার অধরা হয়ে গেল। যে ছাত্রদল, যে শিবির, যে বিএনপি, যেই জামাত গত ২০টা বছর আওয়ামী লীগের পেদানি খেলো, আওয়ামী লীগের পেদানি খেয়ে জেলে খাবার ভাগ করে খেলো, একসাথে মাঠে ঘাটে বনে জঙ্গলে রাত কাটালো, একসাথে রাজপথে রক্ত দিল, হঠাৎ করে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়ে গেল। কেন? আমার যে অ্যাজাম্পশন, আমার যে তথ্য, বিএনপির মধ্যে আরেকটা বিএনপি আছে, যেটা তারেক রহমানের বিএনপি না। তারেক রহমানের বিএনপি খুব চেষ্টা করছে কন্ট্রোল করতে, তার হাতে কন্ট্রোলিং পাওয়ার চলে গেছে। কারণ এস্টাবলিশমেন্ট, প্রতিবেশী, পাওয়ারফুল ডিপ স্টেট তারেক রহমানকে কার্যতভাবে কাজ করতে দিচ্ছে না। এটা আমার যে তথ্য, সেই তথ্যটা প্রকাশ করলাম। আমার কাছে কোনো প্রমাণ চাইবেন না, এগুলো হলো বিভিন্ন সূত্রের খবর। আমরা যাদের সাথে হাই হ্যালো করি, এরা কখনো প্রমাণ দিয়ে কথা বলে না, এদের কিছু ট্রাস্ট দেয় আমাদের কথা বলার জন্য। তারেক রহমানকে ব্যর্থ করতে চায়, কারণ জিয়া পরিবারকে ব্যর্থ করতে পারলে বাংলাদেশে আওয়ামী লীগ আবার দাঁড়াতে পারবে। মানুষ বলতে শুরু করছে হাসিনাই তো ভালো ছিল, এই কথাটাকে শুনতে চায়। তাই আমরা তারেক রহমানের প্রতি আস্থা হারাচ্ছি না, হারাচ্ছি বিএনপির প্রতি। ফখরুল ইসলাম কেন বলেন এই কথাটা? একটা দলের মহাসচিব, যিনি দীর্ঘ ১৬-১৭ বছর লড়াই সংগ্রাম করছেন, সর্বাধিক মামলার মালিক ফখরুল ইসলাম খান, তিনি বলছেন এই দেশের কিচ্ছু পাল্টায় না, একমাত্র তারেক রহমানই শুধু ভিন্ন। আর সবাই চুরি, বাটপারি, লুটপাট, দুর্নীতির মধ্যে এখনো ডুবে আছে। শুধু তারেক রহমান ভিন্নটা করতে চান। একটা মহাসচিব কখন বলে এই কথাটা, বোঝেন? কত কষ্টে প্রকাশ্যে এই কথাটা বলতে পারে। তার মধ্যে, এটার মধ্যে মানে কত দুঃখ চাপা আছে তার বুকের মধ্যে, যে তিনি এতদিন লড়াই সংগ্রাম করছেন যে বিএনপির জন্য, সেই বিএনপিটা নাই। এখন আমি বললে আমাদের গুপ্ত বলেন, ফখরুল ইসলামকে তো এখন গুপ্ত বলেন আপনারা। আজকেও দুজন বিএনপির উপদেষ্টা আমাকে কল দিচ্ছেন, নাম বলবো না। মাসুম, কোন দিকে যাচ্ছে বিএনপি? তোমরা সামনে আসো। আমি বললাম যে না, এই বিএনপি সামনে আসতে রাজি না, আমরা দুর্নাম কামাই করতে রাজিই না। এখন দুর্নামের জন্য আসবো? এই যে কথাগুলো বলছি, কথাগুলো শোনেন। একটা জিনিস বলি, বিএনপি আওয়ামী লীগ মাঠে নাই। বিএনপি চাইলে আগামী ২০ বছর ক্ষমতা থাকতে পারবে নির্বাচনের মধ্য দিয়ে। শুধু তারেক রহমান তার পলিসিগুলো, প্ল্যানগুলো বাস্তবায়ন করুক। তিনি যে স্বপ্নগুলো দেখিয়েছেন আমাদের, স্বপ্নগুলো বাস্তবায়ন করেন। ছাত্রদল, যুবদলকে কন্ট্রোল করেন। তাদেরকে শিক্ষাঙ্গনে কলম নিয়ে পাঠায় দেন। দ্বন্দ্বমুক্ত হতে বলেন। এই শিবিরকে হালকা করে নেয়ার সুযোগ নাই। এই শিবির আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। কেউ জানুক, কেউ মানুক না বলুক, সত্য এটা সবাই জানে। হাসিনাও জানে। আওয়ামী লীগের এক নেতা বলেছিল না যে আমাদের সামনে ভয় হলো জামাত শিবির, বিএনপি না। বিএনপিকে আমরা মাঠে নামলে ৫ মিনিটে মাঠ ছাড়া করতে পারবো বলছিল। সবাই সোশ্যাল মিডিয়া পেয়েছিলেন। মূল টার্গেট জামাত শিবির। তার মানে হাসিনা দেশে ঢুকলে বিএনপি আবার করতে চলে যাবে। মানেন আর না মানেন, এরা বিরোধী দলে বেগম জিয়ার একটা বালু ট্রাক সরাতে পারে নাই। মনে আছে? বেগম জিয়ার গ্রেফতার করে নিয়ে যায়, তার গাড়িতে হামলা করে, তার এসএসএফ এর সদস্যরা রক্তাক্ত হয়। সে এসএসএফ এর মধ্যে আমার বন্ধু আছেন, ধরেন কয়েকজন।
রক্তাক্ত হয়েছে, সেই দৃশ্য দেখে আমরা কাঁদছি বসে বসে। আমার অফিসের নিচে, একুশে টেলিভিশনের নিচে একটা ছাত্র দলের, যুব দলের কাউকে খুঁজে পাইনি। এখন সব রতি মহারথী হাতে অস্ত্র নিয়ে হুমকি দিচ্ছে, এই করছে সেই করছে। এরা সব বিএনপিটাকে পচাচ্ছে, বিএনপিটাকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করছে। দেখবেন বিএনপির এই খারাপ কাজগুলোকে সমর্থন করে কারা? যারা টেন্ডার, চাঁদাবাজি, সুবিধা নেওয়ার পক্ষে। তারা মনে করে এগুলো বলে সুবিধা নিতে হবে। কিন্তু বিএনপিটাকে প্রকৃত অর্থে জিয়ার আদর্শের বিএনপি বানানোর যে দায়িত্বটা কে নিবে? জিয়া মারা যাওয়ার পর, শহীদ হওয়ার পর মানুষ কিভাবে কাঁদছে? এই দেশে জিয়াউর রহমানকে মানুষ এখনো মনে রেখেছে মাত্র ক্ষণজন্ম একজন ব্যক্তি, কয়েক বছরের জন্য ক্ষমতা ছিলেন। আজও তার দলটা সবচেয়ে জনপ্রিয়। কেন বলেন তো? সুশাসন দিয়ে গেছেন দেশের মানুষকে। স্বনির্ভর বাংলার মূল রূপকার ছিলেন জিয়াউর রহমান। এই বিএনপিটাকে মানুষ এখনো জিয়াউর রহমানের কারণে মনে রাখে, ভালোবাসে। আমরা যে লড়াই করি জিয়াউর রহমানের জন্য করি, বেগম জিয়ার জন্য করি। তারেক রহমান আসছেন, আমরা তার উপর আস্থা রেখে বলছি। আমি জানি না অদৃশ্য শক্তি আপনাকে কাজ করতে দিচ্ছে, বাধা দিচ্ছে, কি করছে, কিন্তু সমস্ত ব্লেম যাচ্ছে আপনার ঘাড়ে। মানুষ মিছিল করছে আপনাকে নিয়ে, আমার খুব কষ্ট লাগে। কারণ তার চেয়ে ভোগান্তি বা তার চেয়ে দুঃসহ নির্যাতন আর কে সইছে? 1/11 তার উপর কি ঘটেছে আপনারা ভুলে গেছেন? আবারও তাকে সেই পরিণতির দিকে টেনে নেবেন না, কারণ ষড়যন্ত্রকারীরা রাষ্ট্রটাকে আবার খারাপ দিকে নিচ্ছে। আমাদের উত্তরপাড়া মানে সেনাবাহিনীর মধ্যে আওয়ামী অফিসাররা এখনো অ্যাক্টিভ, প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ এখনো অ্যাক্টিভ। খুব মন দিয়ে শোনেন কথাগুলো, আমি বলছি না, আমাদেরকে বলায়, আমাদেরকে কিন্তু জায়গা থেকে বলানো হয় যে মাসুম ভাই কথাগুলো বলুন, আপনাদের কথা মানুষ শোনে। আমরা বসে বসে বানিয়ে কথা বলি না ভাই। সেনাবাহিনীর সবাই না, একটা বাহিনী, সেনাবাহিনীর মধ্যে একটা গ্রুপ যারা আওয়ামী লীগের অফিসার, সেটা ডিজিএফআই বলে বা মূল সেনাবাহিনীর কোনো কোনো জায়গায়, তারপর পুলিশের মধ্যে আছে, প্রশাসনে আমলাদের মধ্যে আছে, গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের লোকগুলো বসে আছে। তারা কিন্তু খেলছে দিল্লির প্রেসক্রিপশনে, হাসিনার প্রেসক্রিপশনে দেশের মধ্যে এই কাজগুলো করছে। বিএনপিকে ঘরে ফিরতে হবে, কারণ বিএনপি এখন ক্ষমতায়। সুশাসন বিএনপিকে দেখাতে হবে। এই বিএনপির জন্য আমরা লড়াই করছি, যে বিএনপি দেশের মানুষকে শান্তি দেবে। ঠিক গত 18 বছরের জিন্দেগি আমরা আর চাই না। সেই জীবনে যদি আমরা প্রবেশ করতে হয়, তাহলে হাসিনা গিয়ে আমাদের লাভ হলো কি? এই প্রশ্নগুলো নিজেকে করেন। ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে, এবং বিএনপিকে এই টালমাটাল অবস্থায় ফেলে দিয়ে তৃতীয় পক্ষ সুবিধা নেওয়ার কাজটা করছে। জামাতের ভাইদেরকে বলবো, অযাচিত হস্তক্ষেপে যাবেন না। মিডিয়া সন্ত্রাসের কাছে আপনি টিকতে পারবেন না। সো একটা জিনিস মনে রাখবেন, আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা আপনাদের নামের সাথে ইসলাম শব্দটা আছে। আপনারা যদি 300 আসনেও জয়লাভ করেন, কখনো ক্ষমতায় বসতে পারবেন না যতক্ষণ জামাত ইসলাম শব্দটা আছে। কারণ এই দেশে যাদেরকে ক্ষমতায় বসানো হয় সেটা হলো আমেরিকা এবং দিল্লি। ইসলাম শব্দের জন্য আপনার কখনো ক্ষমতায়, আজও কাল হোক এনসিপি যদি বসতে পারে, আজও কাল হোক গণ অধিকারে বসতে পারে কখনো, এরপরে নতুন কোন দলও বসতে পারবে, জামাত বসতে পারবে না। তার প্রধান একটি কারণ, জামাতের সাথে ইসলাম শব্দটা আছে। মানেন আর না মানেন, বলে দিলাম, এটা জামাতের খুব নেতৃস্থানীয় লোক ঠিকই বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। তাই বলছি, খালেদা জিয়ার পলিসিটা নেন। খালেদা জিয়া একটা পলিসি নিছিল যে আর আন্দোলন করবেন না, জনগণকে বোঝাবেন আওয়ামী লীগ কি জিনিস। জামাতকে বলবো, হয় তাবলিগে চলে যান, আপনাদের রাজনীতি করার দরকার নাই। আপনারা তাবলিগে চলে যান, দাওয়াতি কাজ করেন, আর বিরোধী দলের চেয়ারটা আওয়ামী লীগকে দিয়ে দেন। তাহলে বিএনপি টের পাবে আওয়ামী লীগ কি জিনিস। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।